আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকেই আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের দয়ায় আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইচএসসি পরীক্ষার প্রস্তুতি হিসেবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কণিক যে অধ্যায়টি রয়েছে, এখানে এই কণিক অধ্যায়ে তিনটি কণিক নিয়ে আলোচনা আছে এবং সেই তিনটি কণিকের বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম রয়েছে। তাদের মধ্যে আমরা পরাবৃত্তের একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব এবং সমাধান করব। ইতিমধ্যে আমরা পরাবৃত্তের একটি গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আলোচনা করেছি এবং সলভ করেছি। আমরা আজকে আরেকটি সমস্যার আমরা বিশ্লেষণ করব এবং সমাধান করব। এখানে আমরা প্রশ্নটি দেখতে পাচ্ছি বোর্ডে। কি বলছে? 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0 পরাবৃত্তের শীর্ষ, উপকেন্দ্র, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য ও সমীকরণ, নিয়ামক রেখার পাদবিন্দু ও সমীকরণ নির্ণয় করা। এখানে শীর্ষ বলতে এখানে শীর্ষবিন্দুর কথা বলা হয়েছে। আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া আছে পরাবৃত্তের। এই পরাবৃত্তের সমীকরণ থেকে শীর্ষবিন্দু বের করতে হবে, উপকেন্দ্র বের করতে হবে, অক্ষরেখা বের করতে হবে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, নিয়ামক রেখার পাদবিন্দু ও নিয়ামক রেখার সমীকরণ, এই বিষয়গুলো বের করতে হবে। আমাদের এখানে পরাবৃত্তটি যেটা দেওয়া আছে, সেই পরাবৃত্তটি হলো 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা হলো এখানে একটি পরাবৃত্ত দেওয়া আছে। এখন এই সরাসরি আমরা এই পরাবৃত্ত থেকে এখানে যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণ থেকে আমাদের এই বিষয়গুলো বের করা কঠিন ব্যাপার। এই বিষয়গুলো আমাদের বের করা যাবে না। আমাদের কি করতে হবে? এই সমীকরণটিকে পরাবৃত্তের যে প্রমিত আকার বা পরাবৃত্তের যে আদর্শ আকার, সেই আদর্শ আকার নিয়ে আসতে হবে। আমরা গত যে ম্যাথমেটিক্যাল টার্মটি সলভ করেছি, তোমরা ওইখানে দেখতে পারো, ওইখানেও ঠিক একই কাজই করেছি। ওই পরাবৃত্তের ক্ষেত্রে আমাদের যে আকারটি ছিল সেটি হলো y² ইজ ইকুয়াল টু 4ax, এরকম আকার। আর এখানে যে আকারটি আসবে সেটি হলো x² ইজ ইকুয়াল টু 4ay, অথবা এমন হতে পারে যে -4ay, দুটোর যে কোনো একটা। আমরা যখন করব তখন আমরা দেখে বুঝতে পারবো যে এটা +4ay হবে নাকি -4ay হবে। তো আমরা গত যে অঙ্কটি করছি সেখানে ছিল y² ইজ ইকুয়াল টু 4ax, আর এখানে x² ইজ ইকুয়াল টু 4ay এরকম আকার হবে, হয় পজিটিভ নয় নেগেটিভ। তো আমরা এটা যদি আদর্শ আকার বা প্রমিত আকারে নিয়ে আসি তাহলে আমরা বুঝতে পারব। ওকে, আমরা দেখি করি। এখানে আমাদের যে সমীকরণটি দেওয়া আছে সেই সমীকরণটি হলো 5x² প্লাস 15x মাইনাস 10y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদের এখানে দেওয়া আছে। এখন যেহেতু আমাদের এই x² আছে এখানে, সো আমাদের xটা আমাদের বাম রাখতে হবে, yটা আমাদের ডান পাশে দিতে হবে। তার মানে আমরা এখন কি করতে পারি? এখানে 5x² প্লাস 15x, এটা আমরা বামে রাখলাম। ডান পাশে আমরা এই যে মাইনাস 10y আছে, ডান পাশে গিয়ে কি হবে? প্লাস 10y। এখানে কি হবে? এই যে 10y। আবার এখানে -4 আছে, ডান পাশে গিয়ে কি হবে? এই যে +4। ওকে, আচ্ছা, তাহলে আমরা কেন আমরা এক্সটা আমরা বামে রাখলাম? এই জন্য আমরা এক্সটা বামে রাখলাম কারণ এখানে এক্স এর ঘাত হচ্ছে 2, অর্থাৎ আমাদের ফরম্যাট এরকম হবে যে x² ইজ ইকুয়াল টু 4ay, এরকম একটা ফরম্যাট হবে, অথবা x² ইজ ইকুয়াল টু -4ay, এরকম ফরম্যাট। এই দুটো যে কোনো একটি। তবে আমরা এখানে কিন্তু নিশ্চিত হয়ে গেছি যে আমাদের এখানে প্লাসটাই হবে। প্লাসটা কেন হবে? কারণ আমাদের এখানে এই যে 10y প্লাস 4, 10y এর সামনে প্লাস,
4 এর সামনে প্লাস। সো আমরা এখানে নিশ্চিত যে আমাদের এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত 4ay হবে। এখানে নট এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4a, আমি এখানে কি লিখেছিলাম এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay লিখেছিলাম। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু +4ay আর এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু -4ay। এখন আমরা কিন্তু ক্লিয়ার যে আমাদের এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু +4ay হবে, কারণ আমাদের এখানে যে আমরা দেখতে পাচ্ছি -10y -4 ইজ ইকুয়াল টু 0 আছে, যে এখানে এইটা আছে। তাহলে আমরা এটাকে আমরা যখন ডান পাশে নিয়ে যাব তাহলে কি হবে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে, এই মাইনাসটা প্লাস হয়ে গেছে। সো আমাদের এখানে প্লাসটাই আসবে, এখানে মাইনাসের কোনো হিসাব হবে না। সো আমাদের আমাদের এখানে হবে না, আমাদের আকারটা হবে এক্স স্কোয়ার সমান কি হবে 4ay, এটা হবে। ওকে, তো আমরা এই আকারে আমাদের চলে আসবে। আচ্ছা, এবার এখন আমাদের যেহেতু এখানে আমাদের 5x স্কোয়ার প্লাস 15x আছে, এখন আমাদের কি করতে হবে, অবশ্যই এখানে আমাদের এরকম একটা ফর্মেট আসবে যে a প্লাস b হোল স্কোয়ার ফর্মেট অথবা a মাইনাস b হোল স্কোয়ার ফর্মেট। তবে এখানে প্লাস a প্লাস b হোল স্কোয়ার ফর্মেটটাই আসবে, কারণ আমাদের এখানে 15x এর সামনে কি আছে, প্লাস আছে। সো আমাদের এখানে a প্লাস b হোল স্কোয়ার ফর্মেট চলে আসবে। ওকে, তাহলে আমরা এখানে একটা কাজ করি, আমরা এই এক্স স্কোয়ারকে আমরা এক্স স্কোয়ারের যে সহগ এই যে 5 আছে, 5টা আমরা কমন নেব, অর্থাৎ এক্স স্কোয়ার সহগ 1 আনবো আমরা এখানে। তার মানে এখানে যদি আমরা 5 কমন নেই তাহলে কি হবে, এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে আছে 15, তাহলে এখানে কি হবে 3 এই যে ইন্টু এক্স ইজ ইকুয়াল টু কত, এই যে 10y প্লাস কত 4। এরপরে উভয় পক্ষকে আমরা 5 দ্বারা ভাগ করব, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 3x সমান 10y প্লাস 4 ডিভাইডেড এই যে 5। কি করলাম আমরা এখানে 5 আমরা এখানে কমন নিলাম, 5 কমন নিলে কি হয়, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে আর এখানে 15x যেহেতু আছে তাহলে এখানে কি হয় 3x হয়, অর্থাৎ 5কে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে 5x স্কোয়ার প্লাস এখানে 3x কে 5 দ্বারা গুণ করলে কি হয় 15x। ওকে, ডান পাশে যা তাই থাকবে। আচ্ছা, এবার আমরা কি করেছি, এখানে 5 দ্বারা ভাগ করেছি। এখানে আমরা সূত্র প্রয়োগ করব, এই যে ax হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2। তাহলে x হোল স্কোয়ার মানে x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3/2। 2 ইন্টু এক্স ইন্টু 3/2 বলতে এখানে এই আর 2 আর এই 2 কেটে দিলে কি হয় 3x কিন্তু এখানে থাকে। এদিকে আমাদের আবার a স্কোয়ার প্লাস 2ab এর সূত্র কিন্তু প্রয়োগ হচ্ছে, প্লাস কি হবে b স্কোয়ার, প্লাস b স্কোয়ার বলতে এখানে 3/2 এই যে হোল স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে অতিরিক্ত আমরা এই যে 3/2 হোল স্কোয়ার যোগ করে এখানে আমরা a প্লাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতেছি, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2b প্লাস b স্কোয়ার এই সূত্র আমরা প্রয়োগ করছি। সো আমরা এখানে এই 3/2 হোল স্কোয়ার আমরা ডান পাশে যোগ করলে কি হবে, দুই পাশ থেকে দুটো যদি উঠাই দিই তাহলে আমার আগের যে ভ্যালু সেই ভ্যালু কিন্তু থেকে যাবে। সো আমরা এখানে কি করব, এই যে 10y প্লাস কত 4 ডিভাইডেড বাই কত এই যে 5 আর এখানে প্লাস 3/2 এই যে হোল স্কোয়ার। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা কি করব, এখানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এর সূত্র প্রয়োগ করব। সূত্রটা কি হবে, এখানে x প্লাস 3/2 ইজ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, এখানে হলো 10y প্লাস 4 ডিভাইডেড বাই 5 প্লাস 3 3 9 বাই কত 4। ওকে, তারপর এখানে কি হবে x প্লাস 3/2 হোল স্কোয়ার সমান, আমরা যদি এখানে লসাগু নেই 4 5 20 লসাগু, তাহলে এখানে 20কে 5 দ্বারা ভাগ করে 4 হয়, তাহলে 4 ইন্টু 10y প্লাস কত 4 প্লাস কত, এখানে যদি আমরা এখানে 20কে 4 দ্বারা ভাগ 5, তাহলে 5 নং কত এই যে 45। ওকে, এখানে কি হবে x প্লাস 3/2 হোল স্কোয়ার সমান 4 10 কত, এখানে 40y প্লাস 4 4 16 প্লাস কত 45 এই যে ডিভাইডেড কত হবে এখানে 20, ঠিক আছে। ওকে, আচ্ছা, এরপরে এখানে কি হবে, এখানে বা x প্লাস 3/2 এই যে হোল স্কোয়ার সমান, তাহলে এখানে কি হবে 40y প্লাস 45 আর 16 তে হয় 61 এই যে ডিভাইডেড কত 20। ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা একটু ভালো করে খেয়াল করো। আমরা আবার প্রথম থেকে আসি, আমাদের বোঝার সুবিধার জন্য আমি কিন্তু ধীরে ধীরে অঙ্কগুলো করছি এবং বোঝানোর চেষ্টা করছি। এখানে 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস কত 10y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0।
তাহলে এটা একটা পরাবৃত্তের সমীকরণ এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে যদি উল্লেখ নাও করতো, যদি বলতো একটি কণিকের সমীকরণ, তাহলে আমরা পরাবৃত্তটা কীভাবে হয় এটা আমরা বুঝতে পারতাম কীভাবে। কারণ এখানে 5x² আছে, অর্থাৎ এখানে x² আছে। এখানে একটি পরাবৃত্তের সমীকরণ তখনই হয় যখন আমরা দেখি যে এটা একটা অবশ্যই দ্বিঘাত সমীকরণ হয় এবং x² থাকে, শুধু x² থাকবে অথবা শুধু y² থাকবে। ঠিক আছে, হয় শুধু x² থাকবে অথবা শুধু y² থাকবে, এরকম আকার। আর এখানে x y এগুলো তো এগুলো থাকবে, এগুলো তো আমরা দেখতেই পাচ্ছি থাকবে। তাছাড়াও আমাদের পরাবৃত্তের সমীকরণ চেনার আমাদের উপায় আছে। আমরা জানি যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এই সমীকরণের ক্ষেত্রে পরাবৃত্তের যে শর্ত রয়েছে সেই শর্ত থেকে আমরা ওইখান থেকে আমরা কিন্তু বের করতে পারি ডেলের মানের উপর বা নিশ্চয়কের মানের উপর আমাদের এখানে একটি সমীকরণ কীভাবে পরাবৃত্ত হয় সেখান থেকে কিন্তু আমরা জানি। সেটা আলাদা একটা বিষয়, ওটা নিয়ে আমরা অন্য একটা সময় আমরা আলোচনা করবো যে ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c = 0 এই সমীকরণ থেকে কীভাবে পরাবৃত্তের সমীকরণ হয়। ওইখানে আমাদের যে শর্তগুলো আছে সেই শর্তগুলোর আমরা আলোচনা অন্য সময় করবো। তবে এখান থেকে আমরা নিশ্চিত যে এখানে যদি x² আছে অথবা যদি y² থাকে এবং সেক্ষেত্রে x থাকে y থাকে এরকম সম্পর্কিত পদ থাকে, অর্থাৎ এখান থেকে আমরা মোটামুটি বুঝে নিতে পারি যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। শুধু x² আছে এখানে, সো এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আবার শুধু যদি y² থাকে পরাবৃত্তের সমীকরণ, যদি x² এবং y² থাকে দুটি যদি থাকে, দুটি যদি প্লাস হয় সেক্ষেত্রে কিন্তু উপবৃত্তের সমীকরণ আসে। আবার যদি x² প্লাস y² থাকে সেক্ষেত্রে আবার বৃত্তের সমীকরণ আসে। ঠিক আছে, তো এখানে x² এবং y² এর ভ্যালু x² এবং y² এর সহগ যখন একই হয় তখন সেটা বৃত্ত হয়ে যায়। আবার x² y² এর সহগ যখন আলাদা হয় তখন সেটা উপবৃত্ত হয়ে যায়। আবার x² y² সহগ আলাদা হলেও চিহ্ন যদি বিপরীতমুখী হয় তবে সেক্ষেত্রে আবার অধিবৃত্ত হয়। তো এটা আলাদা একটা আলোচনা, আমরা এই আলোচনা থেকে আমরা জানি যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। আমাদের প্রশ্ন উল্লেখ করেছে, আমরা দেখেও বুঝতে পারি যে এটা একটা পরাবৃত্তের সমীকরণ। এখন এই সমীকরণের ক্ষেত্রে আমরা পরাবৃত্তের যে আদর্শ আকার সেটি হলো কি, হয় y² = 4ax অথবা x² = 4ay, হয় y² = 4ax অথবা x² = 4ay। এক্ষেত্রে পজিটিভ সাইডে থাকতে পারে, নেগেটিভ সাইডে থাকতে পারে, অর্থাৎ y² = -4x থাকতে পারে, আবার x² = -4y থাকতে পারে। তবে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে x² = 4ay এরকম ফর্মেটই আসবে, কারণ আমাদের এখানে শুধু x² আছে। যে কথা আমি বারবার বলছি, বোঝানোর জন্য চেষ্টা করছি, শুধু x² থাকার কারণে আমরা কি x² আমরা x-টাকে আমরা বামে রাখবো আর y-টাকে আমরা ডানে রাখবো। তার মানে এখানে আমাদের কি ফর্মেট আসবে, x² = 4ay এই ফর্মেট আসবে। আর এখানে অবশ্যই প্লাস আসবে, কারণ আমাদের এখানে 10y আর এখানে -4, অর্থাৎ আমাদের এই যে y এর যে সহগ সেটা কিন্তু ঋণাত্মক, এই জন্য আমাদের এটা প্লাস আসবে, কারণ ডান পাশে দিলে কি হয়েছে প্লাস হয়ে যায়। সো আমাদের এখানে কি হবে, x² = 4ay এই ফর্মটা আসবে, x² = 4ay এই ফর্মেটটা আমাদের এখানে। ওকে, তাহলে এই ফর্মেট যদি নিয়ে আসতে চাই তাহলে আমাদের কী করতে হবে, 5x² + 15 বাম রাখলাম, আর 10y আর -10y -4 ডান পাশে দিলাম, তার মানে +10y হলো +4। ওকে, এবার আমরা এখানে 5 কমন নিলাম। 5 যদি কমন নেই, 5 কেন কমন নেব, কারণ আমাদের ফর্মেটটা এরকম হবে যে আমরা x² বলি আর y² বলি। এখানে এই যে এখানে x² এর সাথে আমাদের সহগ 1 হতে হবে। ঠিক আছে, x² এর সাথে সহগটা x² এর সাথে আমাদের সহগটা কী হতে হবে, 1 হতে হবে। তাহলে আমরা যদি এখানে 5 কমন নেই তাহলে x² প্লাস এখানে 15x আছে, তাহলে 3x হয়ে গেল। তাহলে x² সহগ আমাদের কিন্তু 1। তার মানে এরকম আকার পেলে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে সুবিধা পাই, সূত্র প্রয়োগ করতে আমরা পারবো। আচ্ছা, ইজ ইকুয়াল টু কত, 10y + 4y কত 5, এই 5 দ্বারা আমরা ভাগ করলাম। আচ্ছা, এখানে আমরা কি করবো, a² + 2ab + b² সূত্র প্রয়োগ করবো। যেহেতু আমাদের এখানে x² + 3x আছে সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই a + b² সূত্র অথবা a - b² সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে x² + 2 × x × 3/2, অর্থাৎ এই 2 কেটে গেলে কিন্তু এখানে 3x থাকে, প্লাস যেহেতু আমাদের সূত্রটা মিলাইতে হবে সেক্ষেত্রে আমাদের এইটা হলো আমাদের 2, এটা a এটা b, তাহলে b² অবশ্যই হবে, তাহলে 3/2 এখন এই জিনিসটা আমরা তো অতিরিক্ত নেব, অতিরিক্ত নেওয়ার কারণে আমাদের কিন্তু এখানে মানের পরিবর্তন হয়ে যায়। সেক্ষেত্রে মানের যাতে পরিবর্তন না হয় আমরা কী করবো, ডান পাশে আমরা এই জিনিসটা মিলামিতে নেওয়ার কারণে মানের কোনো পরিবর্তন হয়নি। ওকে, এরপরে a² + 2ab + b² এখানে কী হলো, তাহলে আমাদের a + b² হলো, দ্যাট মিনস x + 3/2 ইজ ইকুয়াল টু কত, এখানে 10y + 4 বাই কত 5 প্লাস এখানে 3 রেখে 9 বাই কত 4। আচ্ছা, এখানে যা আছে তাই থাকবে, এখানে জাস্ট এখানে ক্যালকুলেশনটা করতে হবে, 4 এর 5 ভাগ 4 এর 5 এখানে আমরা যদি লসাগু করি সেক্ষেত্রে কী হয়, 20 হয়, 20 লসাগু হলে তাহলে এখানে 4 হয়, 4 × 10y + 4 প্লাস এখানে 5 হয়, 5 × 9 কত 45। এখানে ক্যালকুলেশন কত, 40y + কত 16 প্লাস কত 45/20, এরপর 40y প্লাস কত এখানে 45 প্লাস কত 16, দ্যাট মিনস এখানে 61। সো 40y + 16 61 / কত এখানে 20। তাহলে আমরা সর্বশেষ পেলাম কি, x + 3/2 = 40y + 61 ডিভাইডেড বাই কী হবে 20। এটা আমরা কিন্তু সর্বশেষ পেলাম।
এখন আমরা কিন্তু এখনো প্রমিত আকারে কিন্তু চলে আসি, এখন আমাদের আরও কাজ আছে। ওকে, তো এটা আমি আমার কাজের সুবিধার জন্য আমি একটু উপরে মুছে দিলাম, এখানে একটু মুছে দিলাম। আচ্ছা, এবার এখানে আমরা এই যে ওয়াই এর সহগ এক হতে হবে, তাহলে আমাদের এখানে 40 আমরা এখানে কমন নেব, বা এক্স প্লাস 3/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা যদি এখানে 40 কমন নেই তাহলে কি হয় ওয়াই প্লাস 61/40, আর নিচে আমাদের থাকে 20। এবার এই 40 আর 20 এখানে যদি ভাগ করি তাহলে আমরা কি পাই এক্স প্লাস 3/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 2 ইন্টু ওয়াই প্লাস 61/40, আর 40কে আমরা 20 দ্বারা ভাগ করলে কি হয় এখানে 2 পাই। এবার আমাদের কিন্তু ফর্মেট এরকম, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই ফর্মেট কিন্তু হতে হবে, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই ফর্মেটটা যদি আমরা আনতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটা আমি মুছে দিচ্ছি। ওকে, বা তাহলে এখানে এক্স প্লাস 3/2 হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এই যে 1 কত আমরা এখানে নেব 2 ইন্টু কত ওয়াই প্লাস 61/40। ঠিক আছে, তাহলে এই 2 দিয়ে আমরা যদি 4কে ভাগ করি তাহলে কিন্তু 2 হয়। ওকে, বা তাহলে এই এক্স প্লাস 3/2কে আমরা বড় হাতের এক্স ধরলাম, এক্স স্কয়ার ইজ ইকুয়াল টু এখানে 4, এই হাফকে আমরা এই ধরলাম, আর ওয়াই প্লাস 61/40কে আমরা ধরলাম কি ওয়াই, যেখানে এক্স সমান এক্স প্লাস 3/2, এ সমান হাফ, আর বড় হাতের ওয়াই সমান কত ওয়াই প্লাস কত 61/40। তাহলে এই যে এক্স স্কয়ার সমান 4ay, এটাই হলো আমাদের পরাবৃত্তের প্রমিত আকার, এটাই হলো আমাদের পরাবৃত্তের আদর্শ সমীকরণ। তো এই সমীকরণ থেকেই আমরা এখন আমাদের এই যে পরাবৃত্তের শীর্ষ, তারপরে এই যে উপকেন্দ্র, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, নিয়ামক রেখা, পদবিন্দু ও সমীকরণ, এগুলো আমরা এখন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত ভালো মতো বুঝতে পেরেছো। তারপরেও তোমাদের যদি কোথাও কোনো সমস্যা থাকে বা তোমরা যদি বুঝতে তোমাদের যদি সমস্যা হয়, অবশ্যই তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বিস্তারিত আমাকে বলবে যে আমি এই লাইনে এইখানে এই অংশটুকু আমি বুঝিনি। ইনশাল্লাহ আমি তোমাকে অবশ্যই ভালো মতো আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো এবার আমরা আমাদের পরাবৃত্তের প্রমিত আকার আমরা অলরেডি বের করেছি। এখন আমরা এই প্রমিত আকার থেকে আমরা আমাদের এই যে শীর্ষ, উপকেন্দ্র, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, নিয়ামক রেখার পদবিন্দু সমীকরণ, এগুলো আমি এখন নির্ণয় করে দেখাবো। ওকে, এখন আমার কাজের সুবিধার জন্য আমি একটু এই যে এই অংশটুকুকে আমি একটু উপরে লিখতে চাই, এই অংশটা আমি একটু মুছে দেবো। জাস্ট আমার কাজের সুবিধার জন্য আমি এই কাজটি করব। x is equal to x plus 3/2, a is equal to half, y is equal to y plus 61/40। এতটুকু আমি আমার কাজের সুবিধার জন্য আমি লিখে নেব, কারণ এইগুলি আমার প্রয়োজন এখন, আর অন্য কোনো কিছু আমার প্রয়োজন নাই এখানে। এবার তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দুর যে সূত্র, সেই সূত্রটি কিন্তু এখন আমাকে প্রয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে সেই শীর্ষবিন্দুর সূত্রটা যদি আমরা না জানি বা না মনে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা শীর্ষবিন্দু কিন্তু বের করতে পারবো না। ওকে, কিন্তু আমাদের মনে আছে, আমরা লিখে নিলাম শীর্ষবিন্দু হলো 0 0। এখন এই যে 0 0, এই 0 0 এর এইটা হলো এক্স আর এইটা হলো ওয়াই, এই বাম পাশেরটা এক্স, ডান পাশেরটা কি ওয়াই। একটা বিন্দু প্রথমে এক্স থাকে, কমা, তারপরে ওয়াই থাকে। ওকে, তাহলে এই যে 0 0, এখন কার মান 0, কোন এক্স এর মান 0, তাহলে ছোট হাতের এক্স এর মান 0 নাকি বড় হাতের এক্স এর মান 0, এটা আমাকে বুঝতে হবে। আমাদের এখানে এই যে এক্স প্লাস 3/2, এই টোটাল মিলে কিন্তু বড় হাতের এক্স। তো আমাদের এখানে এই বিন্দুটা কিন্তু এখন এই বড় হাতের এক্স, আর এই বিন্দুটাও কিন্তু এখন বড় হাতের ওয়াই। সো আমরা লিখতে পারি, অর্থাৎ x সমান 0, y সমান 0।
বা এবার এক্স বলতে কি বোঝায়, এই বড় হাতের এক্স বলতে বুঝি এক্স প্লাস 3/2, এক্স প্লাস 3/2 এটা সমান কি 0, কমা, আর এই বড় হাতের ওয়াই সমান আমরা বুঝি ওয়াই প্লাস 61/40, ওয়াই প্লাস 61/40 এটি ইজ ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, এবার বা এক্স সমান কি হবে মাইনাস 3/2 আর ওয়াই সমান কি হবে মাইনাস 61/40। তাহলে আমরা এখান থেকে পরাবৃত্তের শীর্ষবিন্দু অলরেডি বের করে ফেলেছি। তাহলে পরাবৃত্তের শীর্ষবিন্দু কত কত, -3/2 আর হলো কি -61/40। তাহলে আমরা লিখতে পারি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা শীর্ষবিন্দু -3/2, -61/40 এই যে 40। আবার আমি একটু এক্সপ্রেস করছি বোঝার সুবিধার জন্য। আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু এর সূত্র হলো 0,0, অর্থাৎ এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। তো এই ক্ষেত্রে আমাদের এই যে বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3/2 ধরেছে, এইটা আসলে এইটা টোটালি কিন্তু এখন বড় হাতের এক্স, আর এই টোটালি কিন্তু এখন বড় হাতের ওয়াই। তার মিনস এই বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু কত, 0 নিতে হবে, আর বড় হাতের ওয়াই ইজ ইকুয়াল টু 0 নিতে হবে। তাহলে বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু 0, বড় হাতের ওয়াই ইজ ইকুয়াল টু 0। এবার বড় হাতের এক্স ইজ ইকুয়াল টু কত, এক্স প্লাস 3/2, এই যে এক্স প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 0, আর বড় হাতের ওয়াই ইজ ইকুয়াল টু কত, ওয়াই প্লাস 61/40, তার মানে ওয়াই প্লাস 61/40 ইজ ইকুয়াল টু কত, 0। এবার এক্স ইজ ইকুয়াল টু কত, -3/2, ওয়াই ইজ ইকুয়াল টু কত, -61/40। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত, -3/2, -61/40। তো এটাই হলো আমাদের কি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার আমরা বের করব উপকেন্দ্র। আচ্ছা, উপকেন্দ্র, উপকেন্দ্র কি হবে? এখানে বলছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, আমাদের ফর্মেটটা এরকম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, এই ফর্মেট কিন্তু এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 4ay। তো এই ফর্মেট হওয়ার কারণে আমাদের কিন্তু এখানে আমরা গত লেকচারে কিন্তু আমরা করেছিলাম ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। তো সেক্ষেত্রে উপকেন্দ্র ছিল হলো a,0। খুব ভালো খেয়াল করো, উপকেন্দ্র তখন ছিল কি a,0। কখন, যখন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা ছিল ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এটার জন্য তখন উপকেন্দ্র ছিল কিন্তু এইটা। ঠিক আছে, এখন এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হওয়ার কারণে আমাদের উপকেন্দ্র এখন উল্টিয়ে যাবে। দ্যাট মিনস এখানে এক্স এর ভ্যালু হবে এখানে 0, ওয়াই এর ভ্যালু এখানে কি হবে, a হবে। ঠিক আছে, তাহলে এটা আমাদের কোনটা হয়ে গেল, এটা কিন্তু আমাদের এই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর জন্য আমাদের চেঞ্জ হয়ে গেল, 0,a হবে। কিন্তু এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর কারণে কি হবে, 0,a। সো আমাদের এক্স ইজ ইকুয়াল টু এখানে 0 আর ওয়াই ইজ ইকুয়াল টু আমাদের কি হবে এখানে a হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। অনেক সময় কিন্তু শিক্ষার্থীদের মধ্যে উল্টাপাল্টা হয়ে যায়, পরীক্ষার সময় কিন্তু এইগুলোই তালগুলো পাকিয়ে ফেলে। দেখা যায় কোনটার সাথে হবে, এগুলো যদি না মনে রাখতে পারে তাহলে কিন্তু সবগুলো শেষ, কিন্তু অঙ্ক কিন্তু একটাও হবে না। এই জন্য তোমাদেরকে বলি সবসময় তোমরা মনোযোগী হয়ে কিন্তু ক্লাস করবে, তাহলে দেখবে যে কোনো অঙ্কে তোমার কাছে কোনো সমস্যা হবে না, আশা করি আর কি। যদি ঠিকঠাক তুমি যদি মনোযোগী হয়ে ক্লাসটি করো। ওকে, তাহলে আমাদের এখানে এক্স ইজ ইকুয়াল টু 0, ওয়াই ইজ ইকুয়াল টু a। ওকে, তাহলে এক্স এর ভ্যালু কত আমরা জানি, এক্স এর ভ্যালু হচ্ছে এক্স প্লাস 3/2 ইজ ইকুয়াল টু 0, আর ওয়াই এর ভ্যালু কত, ওয়াই প্লাস 61/40 ইজ ইকুয়াল টু এখানে a এর ভ্যালু কত, ইজ এ হাফ। ওকে, বা তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হবে, -3/2, আর এখানে ওয়াই সমান কত হবে, যে হাফ মাইনাস কত, 61/40 ইজ এ 40। ওকে, এবার এখানে আমরা ক্যালকুলেশন করি যদি 40 লসাগু নিই, তাহলে এখানে আমাদের কত হবে 20 মাইনাস কত এখানে 61, তার মানে কত হবে 20 মাইনাস 61 মানে কি, এখানে অবশ্যই 20 মাইনাস 61 মানে হচ্ছে মাইনাস কত 41/কত ইজ এ 40। ঠিক আছে, একেবারে আমরা আবার একটু দেখি, যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু আমাদের যখন ওয়াই স্কোয়ার সমান 4ay ছিল, যখন আমাদের ওয়াই স্কোয়ার সমান 4ax ছিল, সরি
ওয়াই স্কোয়ার সমান যখন 4ax ছিল, এটা আমাদের কোনো মাত্রা মনে রাখতে হবে যে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটার জন্য আমাদের ছিল a, 0, আর এখানে এক্স স্কোয়ার সমান 4ay হওয়ার কারণে 0, a। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা কিন্তু খুব মনোযোগীভাবে কিন্তু বুঝতে হবে। ওয়াই স্কোয়ার সমান 4ax, এই পরাবৃত্তের জন্য আমাদের তখন ছিল হলো a, 0। তাহলে এখানে এক্স স্কোয়ার সমান 4ay এর কারণে হবে কি 0, a, খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে এক্স এর ভ্যালু কত 0 আর ওয়াই এর ভ্যালু কত a। তাহলে এক্স মানে এখানে x + 3/2, তাহলে x + 3/2 = 0, আর y মানে হলো কি y + 61/40, তাহলে y + 61/40 কত, এর মান কত হাফ। ওকে, তাহলে x = -3/2 আর y কত হবে হাফ - 61/40। ওকে, তাহলে 40 লসাগু এখানে, তাহলে 20 - কত 61 - 41 বাই কত 40। তাহলে উপকেন্দ্র স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে -3/2, -41/40। এটা হলো আমাদের কি উপকেন্দ্রের স্থানাঙ্ক বা উপকেন্দ্র। ওকে, এরপরে আমরা পরেরটা চলে যাই। এরপরে বলছে যে অক্ষরেখা। আচ্ছা, বলছে কি অক্ষরেখা। তাহলে যখন ওয়াই স্কোয়ার সমান, যখন এই ওয়াই স্কোয়ার সমান 4ax ছিল, তখন অক্ষরেখা ছিল হলো y = 0। আর যেহেতু এখন x² = 4ay, তাহলে আমাদের অক্ষরেখা কি হবে x = 0। সো আমরা লিখতে পারি এখানে যে অক্ষরেখা x = কত 0। ঠিক আছে, এটা আমরা রেখে দিই, আমাদের প্রয়োজন পড়ে যখন, তখন আমাদের বারবার লিখতে হয়, আমরা রেখে দিলাম তুলনা করার জন্য, জাস্ট আমি এখানে রেখে দিলাম। আচ্ছা, তাহলে x = 0, তার মানে হলো x = 0 মানে হলো x + 3/2 = 0। আচ্ছা, বা 2x + 3 = কত 0। এটি হলো আমাদের কি অক্ষরেখার সূত্র। আবার আমি বলি, যখন আমাদের ওয়াই স্কোয়ার সমান 4ax ছিল, তখন আমাদের অক্ষরেখা ছিল y = 0। তখন কি ছিল y = 0। যেহেতু আমাদের এখন x² = 4ay এর অঙ্ক আমরা করছি, সেক্ষেত্রে আমাদের অক্ষরেখা কি হবে x = 0। ক্লিয়ার সবাই? ওকে, তাহলে এখানে আমাদের x = 0 হলে, তাহলে x এর পরিবর্তে আমরা লিখব x + 3/2 = 0। তাহলে এখানে আমরা যদি 2 লসাগু নেই, এখানে তো 2x + 3 = 0। ওকে, এটা আমাদের শেষ। এবার আমরা যাব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আচ্ছা, আমরা নিচে লিখতে পারি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের ক্ষেত্রে একটি মজার বিষয় হলো সবগুলোর ক্ষেত্রে একই রকম। যেহেতু এখানে দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, সেক্ষেত্রে এখানে আমাদের x, y এর কোনো হিসাব আসবে না। এখানে আমার দৈর্ঘ্যটা এখানে মুখ্য। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হলো কি পরমমান 4a। ওকে, তাহলে 4 গুণ পরমমান 4a, পরমমান 4 এর মধ্যে আমাদের 4 গুণ হাফ, এর মান কত হাফ, এই যে হাফ, তারপর পরমমান কেটে দিলে কত হবে, এই যে 2 পরমমান, দ্যাট মিনস এখানে কত 2 একক। যেহেতু দৈর্ঘ্যের কথা বলা হয়েছে, সেহেতু কি হবে এখানে 2 একক। এখন কিন্তু আমাদের এগুলো কিন্তু মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা কি হবে, x² = 4ay বলি আর y² = 4ax বলি, যেটাই বলি না কেন, অথবা x² = -4ay বলি, অথবা y² = -4x, যাই বলি না কেন, আমাদের এখানে দৈর্ঘ্যটা কিন্তু এখানে পজিটিভ। পরম মানের ভিতরে যখন তখন পজিটিভ হবে, মাইনাস প্লাস যেটা আসুক না কেন, এবং মাইনাস হোক প্লাস হোক, যাই হোক না কেন, আমাদের এখানে মান সবগুলো কিন্তু পজিটিভ হবে। সো আমাদের এখানে ভ্যালুটা কত, এখানে 2 একক। ক্যালকুলেশন করে আমাদের এখানে 2 একক আসলো। 4 ইন্টু কত, এখানে এর ভ্যালু কত হাফ, তাহলে 2 দিয়ে 4 কাটলে কত হবে, এখানে 2 পরমান মানে এখানে 2, তাহলে 2 একক। এটা হলো আমাদের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, এটা হলো অক্ষরেখা। ওকে, এবার হচ্ছে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। এটা আমরা একটু মুছে দিচ্ছি আমাদের সুবিধার জন্য। আচ্ছা, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y² = 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা আমরা লিখে নিই, পরে আমরা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ y² = 4ax এর ক্ষেত্রে ছিল হলো x = কত a। তাহলে এখানে আমাদের সমীকরণটি হলো x² = 4ay। সো আমাদের এখানে কি হবে, এই y সমান a। y² = 4ax এর ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ ছিল কত, x সমান কত a।
যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a সেক্ষেত্রে আমাদের ওয়াই সমান কী হবে, এ হবে। ওকে, এবার ওয়াই এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু হচ্ছে ওয়াই প্লাস কত এখানে 61/40 ইজ ইকুয়াল টু এর ভ্যালু কত এখানে হাফ। তাহলে আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা এই 40 যদি আমরা লসাগু নেই এখানে, তাহলে কী হবে যে 40y প্লাস কত এখানে 61। আচ্ছা, আমরা একটা কাজ করি, y সমান হাফ মাইনাস 61/40, বা তাহলে y সমান কি আসলে এখানে যদি আমরা 40 লসাগু নেই মাইনাস এখানে কত আসবে, এখানে 40 হলে তাহলে এখানে 20 আর এখানে মাইনাস কত 61। ওকে, তার মানে এইটা সমান কি আসলো, বা y সমান আসলো আমাদের হলো মাইনাস কত 41/40। এবার এখানে কি আমরা যদি লসাগু আমরা যদি হার গুণ করি তাহলে কী হবে 40y ইজ ইকুয়াল টু কত মাইনাস 41। ওকে, বা 40y ইজ প্লাস কত ইজ 41 ইজ ইকুয়াল টু 0। ক্যালকুলেশনটা কিন্তু বুঝতে হবে। হ্যাঁ, তাহলে ওয়াই সমান যদি 0 হয়, ওয়াই এর ভ্যালুটা কত এখানে ওয়াই প্লাস 61/40, ওয়াই এর ভ্যালু কত ওয়াই প্লাস কত 61/40, তাহলে আমরা ওয়াই প্লাস 61/40 ইজ ইকুয়াল টু কত, এর ভ্যালু কত হাফ। আমরা এটা এই হাফকে বাম নিয়ে এসেও ক্যালকুলেশন করলেও কোনো সমস্যা ছিল না, আমরা এইভাবে করলাম, যে কোনো একভাবে করলেই হবে। হ্যাঁ, কেউ এভাবে করবে, কেউ অন্যভাবেও যদি করে দিতে করে দিতে হয় আমি দিব, সমস্যা নেই। তাহলে ওয়াই সমান কত এখানে হাফ মাইনাস কত 61/40, আর এখানে লসাগু যদি 40 নিলাম তাহলে 20 মাইনাস কত 60, তাহলে মাইনাস 41/40 বা 40, আমরা এই 40 সাথে ওয়াই গুণ করলাম 40y ইজ ইকুয়াল টু কত মাইনাস 41, এরপরে মাইনাস 41 বাম নিয়ে আসলাম প্লাস 41 হবে। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা এভাবেই কিন্তু সলভ করতে পারি, দেখে আমি দেখা দিচ্ছি, যে যেভাবে করে সেভাবে হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমরা এরকমভাবে করতে পারি যে ওয়াই প্লাস কত 61/40 মাইনাস কত হাফ ইজ ইকুয়াল টু 0, বা এখানে 40 যদি লসাগু নেই তাহলে কী হবে 40y এখানে প্লাস কত 61 মাইনাস কত এখানে 20 ইজ ইকুয়াল টু 0, বা এখানে 40 আমরা এখানে 40কে আমরা যদি এরকম করতে ভাবে গুণ করলাম সেক্ষেত্রে কী হবে এই যে 40y প্লাস কত এখানে 61 মাইনাস কত 20 দ্যাট মিনস এখানে 41 ইজ ইকুয়াল টু 0। এভাবেই কিন্তু আমরা এই সমাধানটা করতে পারি, আবার অন্যভাবে করা যাবে। আবার এবার এই জন্যই আমরা যেভাবে করি না কেন আমাদের সমাধানটা এরকম আসবে 40y প্লাস 41 ইজ ইকুয়াল টু 0। ওকে, এরপরে হলো উপকেন্দ্রিক লম্বের সমীকরণ বের করলাম। এবার হলো নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, নিয়ামক রেখার পাদবিন্দু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা মনোযোগী হয়ে ক্লাসটি দেখবে, এবং আমার ক্লাসটি যখন তোমরা দেখবে আশা করি তোমরা সবসময় খাতা কলম নিয়ে এসে থাকবে। আমি যখন যেটা করব, আমি যখন যেটা সলভ করব, যেভাবে সলভ করব তুমি ওইভাবেই চেষ্টা করবে। দেখবে যে যখন ক্লাসটি করবে তখন যদি তুমি খাতা কলম নিয়ে বসে যদি চেষ্টা করো তাহলে দেখবে যে তোমার এই অঙ্কটি তোমার ক্লাসেই কিন্তু সম্পূর্ণ শেষ হয়ে যাবে। এই জন্য আশা করবো তুমি অবশ্যই ক্লাসটি যখন করবে তখন খাতা কলম নিয়ে আমার সাথে প্র্যাকটিস করা শুরু করবে। ওকে, এবার এখানে আমরা দেখি কি বলছে নিয়ামক রেখার পাদবিন্দু। নিয়ামক রেখার পাদবিন্দু। আচ্ছা, আমাদের হচ্ছে যখন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x সেই ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু ছিল হচ্ছে -a,0, আর যেহেতু আমাদের এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay সেক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু উল্টা হবে। দ্যাট মিনস এখানে 0, কি হবে -a। ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার সমান 4ax, এটার ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার পাদবিন্দু হলো কত -a,0। তাহলে যেহেতু আমাদের এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay এর কথা বলা হয়েছে, তাহলে আমাদের এখানে কী হবে 0, -a। খুবই কিন্তু স্পষ্ট, খুবই ক্লিয়ার, এখানে কিন্তু কোনো ধরনের কোনো ভেজাল নেই, কোনো ধরনের ঝামেলা নেই, একেবারে ঝামেলা মুক্ত। কিন্তু আমাদের বুঝতে হবে, কিন্তু আমাদের সূত্রগুলো কিন্তু মনে রাখতে হবে। সূত্রগুলো যে যত ভালো করে মনে রাখতে পারবে তার অঙ্কগুলো করার তার কোনো ব্যাপারই না, সে 100-তে 100 পাবে। বাংলা কথা, ম্যাথমেটিক্সে 100-তে 100 পাওয়া যায় যদি কেউ ঠিকঠাক মতো যদি অঙ্কগুলো করতে পারে। সেই জন্য বলবো আমার প্রিয় শিক্ষার্থী, কিন্তু তোমাদের কোনো টেনশন নেই, কোনো ভয় নেই, কোনো ধরনের কোনো সংকোচ নাই। তোমরা একেবারে সূত্রগুলো ভালো মতো মনে রাখবে, ভালো মতো মনে রেখে তোমরা অঙ্কগুলো ঠিকঠাক মতো করবে, একেবারে ফুল মার্কস পেবে, কোনো ধরনের কোনো ঝামেলা করবে। ওকে, এবার আমরা আমাদের মূল ইয়েতে আসি। এখানে তাহলে এক্স স্কোয়ার কিন্তু 4ay, যেহেতু আমাদের এখানে সমীকরণটি আঁকা, সেক্ষেত্রে আমাদের কি যে 0,a। আচ্ছা, 0, যদি a হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, অর্থাৎ তাহলে x ইজ ইকুয়াল টু কত 0, আর হচ্ছে এই y ইজ ইকুয়াল টু কত -a। এটা কিন্তু আমাদের এখানে অবশ্যই কিন্তু আমার এই সমীকরণের ক্ষেত্রে কাজ করতেছি, কিন্তু এটা জাস্ট আমি উপমা দেওয়ার জন্য বা তুলনামূলক দেওয়ার জন্য বা তুলনা করার জন্য কিন্তু এই সমীকরণটা আমি এখানে রেখে দিয়েছি আমার কাজের সুবিধার জন্য।
এটা কিন্তু অবশ্যই তোমরা বুঝে নিতে পারবে, ঠিক আছে। এখানে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a কিন্তু আমাদের মূল সমীকরণ। এখানে আমি লিখে নিই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4a, এটা কিন্তু সবাই মনে রাখতে হবে, কিন্তু ভুলে দেওয়া যাবে না। কিন্তু এখানে এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 3/2 আমরা ওই যে সমীকরণটি আমরা বের করলাম বা আমাদের প্রমিত সমীকরণ বের করছি সেখান থেকে কিন্তু না, ওকে। আচ্ছা, এবার এই যে এক্স, এই এক্স মানে কি? এই এক্সটা হলো এক্স প্লাস 3/2, এখানে কি এক্স প্লাস কত, এই যে 3/2 ইজ ইকুয়াল টু কত 0, আর এই যে ওয়াই মানে হলো এই যে ওয়াই প্লাস কত 61 কত এই যে 40, ঠিক আছে। ইজ ইকুয়াল টু কত মাইনাস বলতে মাইনাস কত এই যে হাফ, ঠিক আছে। যেহেতু আমাদের এটা স্থানাঙ্ক, সেক্ষেত্রে আমরা এক্সটা বামে রাখবো বা ওয়াইটা বামে রাখবো, ডান পাশে সবগুলো মান দিয়ে দেবো। তাহলে বা এক্স সমান কত হবে মাইনাস কত এই যে 3/2, আর এখানে ওয়াই সমান কত হবে মাইনাস কত হাফ, মাইনাস কত 61 কত এই যে 40। এখানে যদি লসাগু নেই 40 লসাগু, তাহলে এখানে কত মাইনাস 20, মাইনাস কত এখানে 61, দ্যাট মিনস কত হবে এখানে মাইনাস কত 81 কত এই যে 40, ঠিক আছে। মাইনাস 81 কত 40। তাহলে আমাদের এখানে নিয়ামক রেখার পাদবিন্দু কি হবে? নিয়ামক রেখার পাদবিন্দু -3/2, মাইনাস কত 81 কত এই যে 40। খুবই ক্লিয়ার, কিন্তু একেবারে স্পষ্ট, এখানে কোনো ধরনের কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নাই, একেবারে ভেজাল মুক্ত কিন্তু ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু আমরা সলিউশন করছি। এখানে আমরা কিন্তু এই যে 5x স্কোয়ার প্লাস কত 15x মাইনাস 10y মাইনাস 4 ইজ ইকুয়াল টু 0, এই পরাবৃত্তের শীর্ষবিন্দু, উপকেন্দ্র, অক্ষরেখা, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য সমীকরণ, তারপর নিয়ামক রেখার পাদবিন্দু এ পর্যন্ত কিন্তু আমরা ইনশাল্লাহ কিন্তু এ পর্যন্ত সলভ করেছি। ইনশাল্লাহ আমরা পরবর্তী প্রবলেমটি আমরা সলভ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমরা মনোযোগী হয়ে আমরা পরবর্তী প্রবলেমটি দেখব। এখানে কিন্তু কোনো ভয় রাখা যাবে না, কোনো সংকোচ রাখা যাবে না, ভিতরটাকে সবসময় একেবারে খোলাসা রাখতে হবে, যাতে করে প্রত্যেকটা বিষয় যেন আমার কাছে একেবারে স্পষ্ট আকারে ধরা দেয়। এখানে কোনো ধরনের কোনো ভয় সংকোচ কোনো কিছু রাখা যাবে না, একেবারে সব কিছু একেবারে পানির মতো সোজা। হ্যাঁ, আমরা চেষ্টা করলে সব কিছু সম্ভব, চেষ্টা করলে প্রত্যেকটা কাজে আমরা সফল হতে পারি। এই জন্যেই ভয় নাই, সংকোচ নাই, সবসময় ভিতরে সাহস নিয়ে সামনের দিকে এগোতে হবে। আমাদের আর লাস্ট নাম্বার কোয়েশ্চেনটা কি আমরা দেখি। লাস্ট নাম্বার কোয়েশ্চেনটি বলেছে যে নিয়ামক রেখার সমীকরণ নির্ণয়। নিয়ামক রেখার সমীকরণের সূত্রটা কি আমাদের মনে রাখতে হবে। তাহলে প্রথমে আমরা দেখব যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই পরাবৃত্তের ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ ছিল হলো এক্স সমান মাইনাস এ। এই সমীকরণের ক্ষেত্রে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, এই সমীকরণের ক্ষেত্রে নিয়ামক রেখার সমীকরণ ছিল এক্স সমান কত মাইনাস এ। যেহেতু আমাদের এই সমীকরণ বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay, সো আমাদের এখানে সমীকরণটি উল্টা হয়ে যাবে। তাহলে ওয়াই সমান মাইনাস এ, বড় হাতের ওয়াই সমান মাইনাস এ। যেহেতু আমাদের ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x এর ক্ষেত্রে আমাদের সমীকরণ ছিল x ইজ ইকুয়াল টু মাইনাস এ, তাহলে আমাদের এখানে সমীকরণটি হলো কি x স্কোয়ার ইজ ইকুয়াল টু 4y। সো এই ক্ষেত্রে আমাদের নিয়ামক রেখার সমীকরণ হবে কত y সমান মাইনাস এ। ওকে, তাহলে y সমান মাইনাস এ যদি হয়, তাহলে y এর ভ্যালু কত? y এর ভ্যালুটি হলো এই যে y প্লাস 61/40, এটি ইজ ইকুয়াল টু এই যে এর ভ্যালু কত এই যে হাফ, তাহলে মাইনাস হাফ। ওকে, এবার সে আগের মতোই আমরা হাফকে যদি বামে নিয়ে আসি, y প্লাস 61/40 প্লাস কত এখানে হাফ ইজ ইকুয়াল টু 0। আমরা যদি লসাগু করি, লসাগু যদি 40 হয়, তাহলে 40y প্লাস কত 61 প্লাস কত 20 ইজ ইকুয়াল টু 0। তার মানে আমাদের এখানে কি আসলো 40y প্লাস কত 81 ইজ ইকুয়াল টু 0। এটি হলো আমাদের নিয়ামক রেখার সমীকরণ। এটি হলো আমাদের কি নিয়ামক রেখার সমীকরণ। আবার বুঝিয়ে দিচ্ছি, এখানে y সমান কত মাইনাস এ যদি হয়, তাহলে yটা হলো কত y প্লাস 61/40, y প্লাস 61/40 ইজ ইকুয়াল টু কত মাইনাস হাফ। তাহলে এখানে y প্লাস 61/40, এখানে মাইনাস হাফকে বাম পাশে নিয়ে আসলাম, যেহেতু এখানে মাইনাস আছে বাম পাশে নিয়ে আসলে প্লাস হয়ে গেল, সাইড চেঞ্জ হলে আমরা যেন অবশ্যই চিহ্ন পরিবর্তন হয়ে যায়। ওকে, এরপরে কী করলাম আমরা এখন লসাগু কত 40, তাহলে 40-এর সাথে y গুণ করলে 40 হয়, প্লাস এখানে 40 টাকার কারণে এখানে 61 হবে, প্লাস এখানে কত হাফ টাকার কারণে আমরা 40 দিয়ে যদি দুটো ভাগ করি তাহলে কী হবে 20 হবে, তো এখানে 20 ইজ ইকুয়াল টু 0। তাহলে এবারে চলো আমরা আগে গুণ করলে কী হবে 40y প্লাস 61 প্লাস 20 মানে হবে 81, আর 40-এর সাথে 0 গুণ করলে কী হবে 0 হয়ে গেল। সো 40y প্লাস কত 81 ইজ ইকুয়াল টু কত 0, 40y প্লাস 81 ইজ ইকুয়াল টু কত 0। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই হলো আমাদের এই পরাবৃত্তের এই যে বিভিন্ন জিনিস বা বিভিন্ন বিষয় বের করার যে পদ্ধতি বা আলোচনা। আশা করি
তোমরা সকলেই বুঝতে পেরেছ। তারপরেও আমি বলবো, তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দেবে। আমি তোমাদের চেষ্টা করবো ভালো মতো বোঝানোর। তোমাদের সকলের শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।